পুলিশ ফাইল। মাথার উপর আছেন দেবাদিদেব মহাদেব, যিনি সতীর দেহত্যাগের পর তাণ্ডব করেছিলেন, আর নিচে মানে পাতালে আছেন অষ্টবসু, যাদের মুক্ত করার জন্য ভগীরথ গঙ্গাকে পাতালে নামিয়েছিলেন। এতে সবার আশীর্বাদ আছে আমার মাথার উপর। আমার সিঁথিতে আছে অক্ষয় সিঁদুর, আমার হৃদয়ে আছে আমার স্বামীর প্রতি ভালোবাসা আর শ্রদ্ধা, আর পেটে আছে কালি কলমের বিদ্যে। তাই এই সব কিছুকে পাথেয় করে আমি এই বাড়ি ছেড়ে রাস্তায় গিয়ে দাঁড়াবো, কিন্তু তাও আমি অন্যায়ের কাছে মাথা নত করব না। চাই না, চাই না আমার অঢেল অর্থ, চাই না আমার প্রতিপত্তি, চাই না আমার আরাম আয়েশের জীবন, কিন্তু আমি আমার আত্মসম্মান কিছুতেই বিকিয়ে দেব না। আমার সম্মানের জন্য আমি বাড়ি ছেড়ে চলে যাব। তোমাদের সবাইকে আমার প্রণাম। আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুখে থেকো, সবাই সুখে থেকো। কারেক্ট, এক্সেলেন্ট, খুব ভালো, খুব ভালো হয়েছে উত্তরা। ঠিক আছে, একদম এইভাবে চালিয়ে যাও। পরের সিনের জন্য রেডি হও, ঠিক আছে? লাইট করে নাও। আপনি অভিনয় করেন? হ্যাঁ স্যার, ছোটবেলা থেকেই এই শিল্পের উপর আমার ভালোবাসা। আগে অভিনয় আমার নেশা ছিল, এখন আমার পেশা। আচ্ছা, আর কিছু করেন? মানে কোনো ব্যবসা ট্যাবসা? না স্যার, তবে হ্যাঁ, আমার একটা নিজের নাচের স্কুল আছে, একটা অভিনয়ের স্কুলও আছে। সেটার সঙ্গে আমার স্বামী সুজয় যুক্ত আছে। আচ্ছা, আপনার স্বামী সুজয়, উনিও কি একজন অভিনেতা? হ্যাঁ স্যার। আপনাদের সন্তান? একটা ছোট্ট মেয়ে আছে। আচ্ছা, আপনি বিবাহিত জীবনে সুখী তো? না, মানে আমি যে কারণে জিজ্ঞেস করছি, আপনি অসুখী সেটা জেনেই হয়তো ভদ্রলোক সুযোগটা নিয়েছিল। না না স্যার, আমি আর সুজয় খুব হ্যাপি। মেয়ে হওয়ার পর তো আমাদের হ্যাপিনেস আরও বেড়ে গেছে। Now double teyum tasta teyum ta teyum tasta teyum ta. Go change 1 and 2, change 1 2 3 and 4, 1 2 3 and 4. Very good, continue 1 2. এই ওরে মানে এরকম ভাবে বাচ্চা মানে এরকম বাচ্চা কি হলো? কি হয়েছে মা? বাবানকে মারছো কেন? বাবান দুষ্টু করেছে। ও, বাবান দুষ্টু করেছে, এই জন্য তোমার মাথাটা গরম হয়ে গেছে। শোন না, বলছি আজকে তোদের ছুটি, ঠিক আছে? আবার কালকে ক্লাস হবে। আমি দেখি আমার মায়ের মাথাটা গরম হয়ে গেল কেন। তোমার মেয়ে তোমার ব্যাপারে কি পজিটিভ তুমি জানো না। তোমার পারফিউমটা নিয়ে আমি একটু মাখতে গেছি। ও বাবা, তোমার মেয়ের কি রাগ! বলছে ওটা মায়ের পারফিউম, তুমি রাখো ওখানে। তুমি কেন মাখবে? কেন মাখবে? ঠিকই তো, কেন মাখবে? মায়ের জিনিস বাবা কেন নেবে? নেবে না। তোমাকে এই জন্য 5 বার কান ধরে উঠবোস করতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। 5 বার উঠবো? এই না 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 না, ও অন্য কোনো শাস্তি, অন্য। না না না, এটাই করতে হবে, এটাই করতে হবে, নাহলে কিন্তু শাস্তি বেড়ে যাবে। ওঠো 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 ওঠো। 5 বার? হ্যাঁ হ্যাঁ, ওঠো। হ্যাপি ফ্যামিলি। আচ্ছা ম্যাডাম, সেদিন রাতে ঠিক কি কি হয়েছিল আমাকে একটু ডিটেলে বলবেন? হ্যাঁ স্যার, বলছি। আমি খুব ক্লান্ত ছিলাম, সারাদিনের কাজের ধকল। বাইরে থেকে এসে স্নান করে ড্রেসিং টেবিলের সামনে বসে ক্রিম মাখছিলাম। এমন সময়, এ কি তুমি? আরে সুজয় এখনো ফেরেনি? না, কি চাই তোমার? আর মিষ্টু কোথায় রে? ও এই ঘরে ঘুমোচ্ছে। তোর দরকারটা কার সাথে? কি হলো, মুখের মতো হাসছো কেন? এই কি
তুমি দরজা বন্ধ করলে কেন? বিশ্বাস করুন স্যার, আমি অনেক বাধা দিয়েছিলাম, কিন্তু কিন্তু এই লোকটা আমার সব বাধা উপেক্ষা করে আমাকে রেপ করে। আমি তো ভাবতেই পারছি না, উনি তো আপনার বাবা, জন্মদাতা। ওই লোকটা যে আমার জন্মদাতা সেটা ভাবতেই আমার ঘেন্না হচ্ছে স্যার। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। আপনি এই লোকটাকে অ্যারেস্ট করুন স্যার। ওই লোকটার বিচার হওয়া দরকার। যে বাবা নিজের মেয়ের সঙ্গে এরকম একটা জঘন্য কাজ করতে পারে তার ফাঁসি হোক। শুনে শিউরে উঠলেন তো? বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। এই রকম ঘটনা আমরা বিচ্ছিন্নভাবে শুনেছি বটে, কিন্তু প্রত্যক্ষ করা, সামনে বসে শোনা, সেটা কিন্তু খুব সহজ সাধ্য নয়। আমল স্ট্রিট থানায় বছর 40-এর উত্তরা দেবী নিজেরই বাবা অরুণ বাবুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন। থানার অফিসার ইনচার্জ বিশ্বনাথ বাবু প্রথমে একটু হকচকিয়ে গেছিলেন, তারপর ধাতস্থ হয়ে পুরো বিষয়টা উত্তরা দেবীর কাছ থেকে শুনলেন। অরুণ বাবুর বিষয়ে আরও একটু জানার চেষ্টা করলেন, সে মানুষটা কেমন। উত্তরা দেবী, জল খান প্লিজ, জল খান। আচ্ছা ম্যাডাম, আমি আপনাকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ, আমি বুঝতে পারছি আপনার যা মনের অবস্থা। করুন স্যার, আপনি প্রশ্ন করুন, আমি আপনাকে সব উত্তর দেব। আমি আপনাকে সব রকম ভাবে সহযোগিতা করব স্যার, আপনি প্রশ্ন করুন। আচ্ছা, আপনার বাবা কি প্রথমবার আপনার উপর জবরদস্তি করেন? একটা ছোট্ট সংশোধন করব স্যার, এটা জবরদস্তি নয় স্যার, এটা তো রেপ, ধর্ষণ। সরি, আসলে আমি রেপ কথাটাই বলতে যাচ্ছিলাম। আপনাদের মধ্যে সম্পর্কটা এমনই যে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা উচ্চারণ করতে লজ্জা করছে। বাবা হয়ে মেয়ের সাথে এরকম, ছি। তাহলে আমার উপর দিয়ে কি যাচ্ছে একবার ভেবে দেখুন স্যার। হ্যাঁ, আমি বুঝতে পারছি। এবার তাহলে আপনার প্রশ্নের উত্তর দিই। হ্যাঁ, আপনি ডিটেলসে বলুন সব কিছু। স্যার, আমার বাবার চরিত্র কোনোদিনই ভালো ছিল না। এই নিয়ে আমার মায়ের অভিযোগের অন্ত ছিল না। বাবা এর আগে আমাকে রেপ কখনো করেনি, তবে বড় হওয়ার পরেই আমি লক্ষ্য করতাম বাবা অকারণে আমার শরীর স্পর্শ করতে চাইতো। তাই জন্যই তো যখন একা থাকতাম আমি কখনো বাবার কাছে ঘেঁষতামই না। এসব কথা মাকে জানাননি? জানিয়েছিলাম স্যার, মা আমাকে চুপ করে থাকতে বলতো। আমার বাবার কিছু কাণ্ড কারখানা শুনলে ওনার চরিত্র সম্বন্ধে আপনার একটা স্পষ্ট ধারণা হয়ে যাবে স্যার। হ্যাঁ, বলুন। আমার মা মারা যাওয়ায় সবাই কষ্ট পেলেও, ভেঙে পড়লেও বাবা কিন্তু একদম কষ্ট পায়নি স্যার। আমরা দুই ভাই বোন। ভাই কর্মসূত্রে রাজ্যের বাইরে থাকতো, সেখানেই ভাই অসুস্থ হয়ে মারা যায়। ভাইয়ের LIC, প্রভিডেন্ট ফান্ড সব টাকা বাবা একা আত্মসাৎ করেন। একটু মায়া দয়া নেই স্যার। তারপর বাবা কি করলে জানেন? কি? খালি বদমাসি, খালি বদমাসি, সারাদিন শুধু বদমাসি। দাঁড়া তোমার, দেখি কে এসছে। বাবা, বসো। কেমন আছো দিদি ভাই? এসব কি বাবা? উত্তরা, হ্যাঁ এদিকে এসো একবার। আসছি। এসবের মানে কি? কে ইনি? ইনি তোমার নতুন মা। আজ আমরা বিয়ে করেছি। হোয়াট?
এইসবের কি খুব দরকার ছিল বাবা? অবশ্যই ছিল। তোমার শাশুড়ি মা মারা যাওয়ার পর থেকে আমি নিঃসঙ্গ বোধ করতে থাকি। বয়স হয়েছে বলে তো আমি আর ফুরিয়ে যাইনি। আমারও তো শখ, আহ্লাদ, আনন্দ, ভালোবাসা ইত্যাদি আছে, সেগুলো তো আর তোমরা মেটাতে পারবে না। ছি বাবা ছি। ছিছি করার কি আছে? যেটা সত্যি সেটাই বললাম। আর আমি মনে করি বয়স একটা সংখ্যা মাত্র। স্বাদ সব বয়সেই হয়। আর একজন সবল পুরুষের কাছে সঙ্গীহীন জীবন অসহনীয়। চুপ করো বাবা, এখানে একটা বাচ্চা মেয়ে আছে। না ঘাটালে আমি বলতাম না। তুই আমায় ঘাটাচ্ছিস বলেই বললাম। বিয়েটা করার আগে আমাদের সঙ্গে তো একবার আলোচনা করতে পারতেন বাবা। কিসের আলোচনা? বিয়েটা করেছি আমি, জীবনটা আমার, তার জন্য এত আলোচনা পর্যালোচনা করার কি আছে? এসো ঝর্ণা, এখানে এসো। আপনার বাবা আবার বিয়ে করেছেন? হ্যাঁ স্যার, 65 বছর বয়সে 50 বছর এক মহিলাকে বিয়ে করেছেন। এবং জানেন স্যার, কাল রাতে বাবা যখন গ্রাউন্ড ফ্লোরে আমার শোবার ঘরে আমাকে রেপ করছিল, তখন আমি সাহায্যের জন্য এত চিৎকার করছিলাম, ওই মহিলা উপরের ঘরে বসেছিল, কিন্তু একবার আমাকে বাঁচাতে আসেননি স্যার। আপনি ওই লোকটাকে অ্যারেস্ট করুন স্যার, আর পারলে ওই মহিলাকেও। আপনি একদম চিন্তা করবেন না ম্যাডাম, এক্ষুনি আমরা অরুণ বাবুকে অ্যারেস্ট করছি। জানো বাবু, চলুন, এই গাড়ি বের করতে বলুন। আমল স্ট্রিট থানার পুলিশ তৎপরতার সঙ্গে অরুণ বাবুকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। পুলিশি জেরায় কান্নায় ভেঙে পড়েন অরুণ বাবু। কাঁদলে চলবে না অরুণ বাবু, সত্যিটা স্বীকার করুন। কতবার বলবো স্যার, আমি আমার মেয়ের সঙ্গে কোনো খারাপ কাজ করিনি। আপনার মুখে এই কথা শুনে আমার নিজেরই আত্মহত্যা করতে ইচ্ছে করছে। আমি আমার মেয়ের গায়ে কোনোদিন রেগে গিয়ে হাতও তুলিনি, এমনকি ওকে কোনোদিনও বকাবকিও করিনি স্যার। কিন্তু এখন মনে হচ্ছে ছোটবেলা থেকে ওর সঙ্গে এগুলো করা উচিত ছিল। তার মানে আপনি বলতে চাইছেন যে আপনার মেয়ে মিথ্যে কথা বলছে, তাই তো? হ্যাঁ স্যার, ও মিথ্যে কথা বলেছে। একজন মেয়ে তার বাবার নামে মিথ্যে রেপ কেস কেন দেবে বলতে পারেন? দেবে স্যার, কারণ ওর লোভ। উত্তরা অসম্ভব লোভী, আমার সম্পত্তির প্রতি অসম্ভব লোভ ওর, আরও অসম্ভব জেদিও। ও যদি মনে করে কিছু ওর চাই, তবে সেটা ওর চাই, আর তার জন্যে ও যা খুশি তাই করতে পারে। আপনি নিজে বাঁচতে আপনার মেয়ের সম্পর্কে মিথ্যে কথা বলছেন না, সেটা বিশ্বাস করব কি করে? হ্যাঁ স্যার, আপনার এ কথাটাও সত্যি বটে। উত্তরার লোভ, জেদ, মিথ্যেবাদিতা, নোংরামির যারা সাক্ষী ছিল, তার আজ আর কেউ বেঁচে নেই। আপনি কাদের কথা বলছেন? আমার প্রথমা স্ত্রী উজানি, মানে উত্তরার মা, আর আমার ছেলে রণজয়, মানে উত্তরার ভাই। ওরা দুজনেই জানে উত্তরা স্বার্থের জন্য কতটা নিচে নামতে পারে। তুই আমাদের মিথ্যে কথা বলেছিলি। তুই বলেছিলি তোর প্রেমিক সুজয় নাকি এক মাল্টিন্যাশনাল কোম্পানিতে বিরাট পদে চাকরি করে, সুজয় নাকি M.Tech। আমরা সেই জন্যই এই বিয়েতে রাজি হয়েছিলাম, কিন্তু এখন তো খোঁজ নিয়ে জানতে পারছি সব মিথ্যে। আমি কোনো মিথ্যে বলিনি। মিথ্যে বলছিস দিদি? আমি সব খবর নিয়েছি। সুজয়দা প্লেন গ্র্যাজুয়েট, কোনো চাকরি করে না, ওই ছোটোখাটো অভিনয় করে, তাতেই সামান্য উপার্জন। তাতে কি হয়েছে? অভিনেতারা কি মানুষ না? শাহরুখ খান, অমিতাভ বচ্চন, উত্তম কুমার, এরা সবাই অমানুষ? এদের বিয়ে হয়নি? এ কথা আমরা কখন বললাম? তুই তো উল্টো তর্ক জুড়ছিস।
তুই সুজয় সম্পর্কে আমাদের কাছে যা বলেছিলি সেটা মিথ্যে, আর সেটাই আমরা বললাম। সব থেকে বড় সত্যি হলো আমি ওকে ভালোবাসি আর আমি ওকেই বিয়ে করব। তোমরা ওর সঙ্গে আমার বিয়ে দিতে বাধ্য। এই বাধ্য নাকি রে? বাধ্য নাকি? এ বিয়েতে আমার মত নেই। মত নেই মানে? তোমার মতামতের ধার কে ধারে? আমার লাইফ আমার ডিসিশন, তোমরা আমাকে সাপোর্ট করতে বাধ্য, বুঝেছো? যদি আমরা সাপোর্ট না করি জেলে যাবে। এই এই তুই এসব কি বলছিস? দিদি, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? না, আমি যা বলছি একদম ঠান্ডা মাথায় বলছি। যদি আমাদের এই বিয়েতে সাপোর্ট না করা হয়, আমি থানায় গিয়ে এমন মিথ্যে কেস সাজাবো না যে সারা জীবন জেল থেকে বেরোতে পারবে না, বুঝেছিস? আরে এই তো সুজয় এসে গেছে, এসো এসো এসো। এবার যা কথা হবে ওর সামনেই হবে। বলুন, আপনারা কি জানতে চান? খোঁজ নিয়ে জানলাম তোমার তো কোনো পার্মানেন্ট রোজগার নেই, তাহলে? তাতে কি হয়েছে? শোনো বাবা, আমি কিন্তু বলে দিচ্ছি, তুমি কিন্তু ওকে একদম অপমান করবে না। আরে রোজগার নেই তো কি হয়েছে, ওর স্বপ্ন আছে অনেক। এই স্বপ্ন ধুয়ে খেলে কি পেট ভরবে? পেট ভরানোর দায়িত্ব তো তোমার। আমার মানে এই বাড়িতে আমারও অধিকার আছে, তাই এই বাড়ির গ্রাউন্ড ফ্লোরটা আমাদেরকে পুরোপুরি ছেড়ে দিতে হবে। এই এই কাজ চলে নাকি? সে তুমি ভাবতেই পারো, তবে পুরোটাকে শোনো। গ্রাউন্ড ফ্লোরে হলঘরটায় আমরা একটা ডান্স আর অ্যাক্টিং এর স্কুল খুলব। কি তাই তো সুজয়? হ্যাঁ হ্যাঁ একদম। সুজয় একটা এস্টিমেট করেছে, যা খরচ পড়বে সব কিন্তু তুমি দেবে। এই আমি দেবো কেন? আমি দেবো কেন? একদম একদম চুপ। ছোটবেলা থেকে ওর সব লোভ, সব জেদ মেনে নিয়েছিলাম, এবারও নিলাম। বাড়ির গ্রাউন্ড ফ্লোরটা ওরা দখল করে নিল। তারপর উত্তরা আর ওর স্বামীর অত্যাচার আমাদের গা সহা হয়ে গিয়েছিল, কিন্তু এর মধ্যে একটা আনন্দের খবর এলো। আমার ছেলে রণজয় একটা ভালো চাকরি পেল, কিন্তু রাজ্যের বাইরে। সাবধানে থাকবি বাবা, ওখানকার আবহাওয়া একদম আলাদা। তোর তো আবার সর্দি কাশির ধাত আছে, অল্পতেই ঠান্ডা লেগে যায়। আর তুই খাওয়া দাওয়াটাও কিন্তু ঠিকমতো করবি, তোর তো আবার ওই পেটের প্রবলেম আছে। হ্যাঁ, আমাকে নিয়ে চিন্তা করো না বাবা, আমি ঠিক থাকবো। তুমি বরং মাকে দেখো, মায়ের শরীরটা ভালো যাচ্ছে না। আর শোনো, দিদি জামাইয়ের কথা কিছু মনে করো না, ওদের স্বভাব তো তুমি জানো। ওদের কথা একদম মাথা গরম করবে না, যতটা পারবে ওদেরকে অ্যাভয়েড করে চলবে। তাই তো করি রে বাবা, তবে তুই চলে যাচ্ছিস, আমি একদম একা হয়ে যাবো রে। একা কেন হয়ে বাবা, মা তো আছে, আর আমি তোমাকে রোজ ভিডিও কল করব। সাবধানে থাকিস বাবা। তুমি বাড়ি যাও বাবা। আসি। হ্যাঁ হ্যাঁ। আমার ভাগ্য এরপরে আমাকে সঙ্গ দিল না স্যার। কীরকম? আমার প্রথম স্ত্রী উজানি মারা গেল, ছেলেও দূরে চাকরি সূত্রে। আমি আমি এখানে একদম একা হয়ে গেলাম স্যার। কিন্তু আপনার মেয়ে আর জামাই একই বাড়িতে থাকতো, তারা আপনাকে সঙ্গ দিত না, খোঁজ খবর নিত না? আমার খোঁজ নেবে ওরা? ওরকম ভাগ্য করে আমি জন্মাইনি স্যার। ওরা ওদের মতো আনন্দে থাকতো, আমার খোঁজ নেবার সময় কোথায় ওদের? এরকম ব্যাপার? আমার খোঁজ ওরা নিত না ঠিকই, কিন্তু যখনই টাকা পয়সার দরকার হতো তখনই এরা ছুটে এসে জবরদস্তি করতো, আর দিতে না পারলে অকথ্য গালিগালাজ করতো স্যার। সব টাকা বুকে করে নিয়ে চিৎরা করবে বুড়ো? এই বয়সেও এত লোভ তোমার? এতগুলো টাকা পেনশন পাও, ভাই মাসে মাসে কারি কারি টাকা পাঠাচ্ছে, তাও তোমার হচ্ছে না? না, সব টাকা একা আত্মসাৎ করো, শয়তান বুড়ো। ভদ্রভাবে কথা বল উত্তরা। আমি আমার পেনশনের টাকায় নিজেরটা চালাই, আর তোর ভাই আমাকে টাকা পাঠাবে কেন? আর আমি আমার ছেলের মাইনের টাকা নেবই বা কেন? এই শোনো, আমাকে না একদম ভদ্রতা শেখাতে আসবে না, সব খবর জানা আছে আমার। এতগুলো টাকা পেনশন পাও, একা মানুষ, কত লাগে তোমার?
বাবা, এটা কিন্তু আপনি ভারী অন্যায় করছেন। বাবা মার উপার্জনে তো সন্তানের ভাগ আইন সিদ্ধ। এই কোন আইনে কথা লেখা আছে? আর তাছাড়া কম তো দিইনি তোমাদের, বারবার এত চাও কেন? নিজেদেরটা নিজেরা জোগাড় করতে পারো না? আর তাছাড়া বাইরের গ্রাউন্ড ফ্লোরটা তো তোমাদের ছেড়ে দিয়েছি। ছেড়ে দাও? তুমি কে? হ্যাঁ, তুমি কে ছেড়ে দেওয়ার? আমি কিন্তু ওয়ারিশান সূত্রে দাবিদার, ওটা আমার হকের পাও না। আমি কিন্তু এখনো মরে যাইনি। আমি মরে গেলে তারপরে ওয়ারিশানের কথা তুলিস। আইন কিন্তু আমিও একটু আধটু জানি। বাহ, অসাধারণ, অনেক আইন জেনেছো দেখছি। বেশ, আমি না তোমাকে ওই আইন দিয়েই মার। সময় থাকতে শুধরে যা পুরো, না হলে না সারা জীবন জেলে পচে মরবি। হ্যাঁ, চলে এসে সুজয়। আমাকে তোর কাছে নিয়ে যাবি বাবা? আমি এখানে আর থাকতে পারছি না। ওরা যা চায় তাই হোক, এই পুরো বাড়িটা আমি ওদের ছেড়ে দিয়ে চলে যাব। আমার দরকার নেই সম্পত্তির, বাড়ির। শেষ জীবনটা আমি একটু শান্তিতে কাটাতে চাই। নিয়ে যাবি আমার? ভেঙে পড়ো না বাবা, তুমি তো জানোই দিদি জামাইবাবু কেমন। আর কয়েকটা মাস অপেক্ষা করো, আমি কলকাতায় যাব, তখন তোমাকে এখানে নিয়ে চলে আসবো। এই তোর কি হয়েছে বাবা? তুই তো কাঁদছিস কেন? তোর শরীর খারাপ? ওই অল্প একটু, তুমি চিন্তা করো না, আমি এখানকার ভালো ডাক্তার দেখাচ্ছি, ঠিক হয়ে যাব। আমার ছেলেটা আমাকে একদম একা করে দিয়ে চলে গেল স্যার, ওর মায়ের কাছে। অরুণবাবু, জল খান, জল খান। আমার ছেলে রণজয়ের অনেকগুলো টাকা এলআইসি করা ছিল, আরও জমানো টাকাও ছিল অনেক। এই সব কিছুর নমিনি আমি ছিলাম। আমি ঠিক করি সেই টাকাগুলো ভারত সেবাশ্রম সংঘ বা কোনো অনাথ আশ্রমে দান করব, কিন্তু কথা ছিল। বল। কি চুপি চুপি সব ঝেপে দেওয়ার তাল করছিলে না? ভেবেছিলাম আমরা কোনো খোঁজ খবর পাবো না, তাই না? কি বলছিস তুই? তোর কথার মাথা মুন্ডু তো আমি কিছুই বুঝতে পারছি না। দেখো বুড়ো কেমন ন্যাকামি করছে, দেখো। বাবা, কেন সব জেনেও না বোঝার ভান করছেন? রণজয়ের এলআইসির অতগুলো টাকা, জমানো টাকা, প্রভিডেন্ট ফান্ডের টাকা সব একাই মেরে দেবেন আপনি? আমার ছেলের টাকা তার অবর্তমানে আমি কিভাবে ব্যবহার করব সেটা সম্পূর্ণ আমি বুঝবো। এই ব্যাপারে তোমাদের না গলানোর অধিকার কে দিয়েছে? শোনো, তুমি যাকে ছেলে ছেলে বলছো না, সে কিন্তু আমার ভাই। তাই ভাইয়ের টাকার ওপর আমারও অধিকার আছে। ওর সব টাকা আমাকে বুঝিয়ে দেবে। কোন আইনে কথা লেখা আছে যে ভাইয়ের টাকা দিদি পাবে? রণজয় আমাকে নমিনি করে গেছে, তাই ওর টাকা কিভাবে ব্যবহার করব সেটা কেবলমাত্র আমি ঠিক করব। দুদিন বাদে টেসে যাবেন, এখনো অত কেন টাকার লোভ আপনার? কেন আবার? ওই টাকাই তো বুকে করে নিয়ে চিতায় উঠবে। যাও, এই মুহূর্তে তোমরা দুজন আমার ঘর থেকে বেরিয়ে যাও। যাও বলছি। এই বুড়ো, একদম রোয়াব দেখাবে না বলে দিচ্ছি, একদম রোয়াব দেখাবে না। দুদিন, মাত্র দুদিন সময় দিলাম তোমায়। তার মধ্যে ভাইয়ের সব টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করবে, নইলে না মজা একেবারে বুঝিয়ে দেবো। হ্যাঁ, চলে এসো।
আমি ওদের শাসানিতে ভয় পেয়ে যাই, কিন্তু কিন্তু নিজের সংকল্প থেকে সরি না। আমি আমার ছেলের আত্মার শান্তির জন্য যেভাবে টাকাগুলো খরচ করতে চেয়েছিলাম সেভাবেই খরচ করার চেষ্টা করি। আমি তড়িঘড়ি ভারত সেবাশ্রম সংঘ আর স্থানীয় একটা অনাথ আশ্রমের ট্রাস্টি বোর্ডের সঙ্গে যোগাযোগ করে রণজয়ের সমস্ত টাকা ওখানে দান করি। এরপর উত্তরা আর সুজয়ের অত্যাচারের মাত্রা লাগাম ছাড়া হয়ে যায়। আমার রোজ মনে হতো আমি বাড়ি ছেড়ে পালিয়ে যাই। তোমায় বলেছিলাম না এই বুড়োটা হেব্বি শয়তান, সব টাকা মেরে দেবে। মুখ সামনে কথা বল উত্তরা, কোনো টাকা মারা হয়নি। তোর ভাইয়ের আত্মার শান্তির জন্য ভারত সেবাশ্রম আর একটা অনাথ আশ্রমে দান করেছেন, তাই তো? হ্যাঁ তাই। ওটা তো লোক দেখানো। দুজনকে 2 লাখ দিয়ে বাকি 20 লাখ আপনি মেরে দিয়েছেন। ছি, এরকম নোংরা চিন্তা কেবল তোমাদের মাথাতেই আসতে পারে। ভগবান সাক্ষী আছেন, আমি রণজয়ের কোনো টাকা নিজের জন্য রাখিনি, সব টাকা দান করে দিয়েছি। এই বুড়ো, কেন দান করলে? কে বলেছিল তোমাকে দান করতে? অন্যের টাকা দান করে নিজে ক্রেডিট নিচ্ছ, তাই না? তোমাকে বলেছিলাম না ভাইয়ের সমস্ত টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করতে? কথা কানে ঢোকে না, না? অসভ্য ছোট লোক একটা। অনেক ভদ্রতা দেখানো হয়েছে তোমার বাবার সঙ্গে, এই বলে দিলাম। এবার অভদ্রতা কাকে বলে না আমি দেখিয়ে দেবো। হ্যাঁ, সেটাই করা উচিত। এমন অভদ্রতা করতে হবে যেন এই বাড়িতে টিকতে না পারে। হ্যাঁ, এত লোকের মরণ হয় তবু এ বুড়োটা মরে না, অসহ্য। আত্মহত্যাই করে ফেলতাম স্যার। আমি ভেতরে ভেতরে একদম শেষ হয়ে গিয়েছিলাম। এমন সময় ঝর্ণার সঙ্গে আমার আলাপ হলো। ওই আমাকে বেঁচে থাকার প্রেরণা জোগালো স্যার। সত্যি বলছি ঝর্ণা, আর বাঁচতে ইচ্ছে করে না, মনে হয় মরে যাই। অরুণবাবু প্লিজ এইভাবে ভেঙে পড়বেন না। প্রবলেম তো সবার জীবনেই আছে থাকে, তবুও আমাদের মনটা শক্ত করে বাঁচতে হবে। জীবন তো একটাই, তাই না? আসুন, বসুন। আর কত সইব বলতে পারো? আমার স্ত্রী চলে গেল, তারপর আমার প্রিয় সন্তান, আমার ছেলে রণজয়ও অকালে চলে গেল। নিজের মেয়ে জামাইয়ের এত অত্যাচার, আর কিসের জন্য বাঁচবো বলতে পারো? নিজের জন্য, একদম নিজের জন্য বাঁচুন। চারিদিকে দেখেন না, অসুস্থ মানুষ বাঁচার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে, শহর ছেড়ে অন্য শহরে চিকিৎসা করতে যায় অসুস্থতার জন্য, শুধুমাত্র বাঁচার জন্য। আপনাকে তো ভগবান শারীরিক দিক থেকে সুস্থ রেখেছেন, আপনি তার জন্য ভগবানের কাছে কৃতজ্ঞ থাকুন। আপনি এই সুস্থ শরীরটাকে কেন মেরে ফেলতে চাইছেন? কি হলো, কি দেখছেন? না মানে এই সময় এমন একজনকেই আমার পাশে চাই। তুমি আমার বেঁচে থাকার প্রেরণা হয়ে উঠছো ঝর্ণা। কি যে বলেন, প্রেরণা হওয়ার মতো অত মহান আমি নই, তবে হ্যাঁ খুব ভালো বন্ধু হতে পারে, নিঃস্বার্থ সঙ্গী হতে পারে। হবে আমার নিঃস্বার্থ সঙ্গী ঝর্ণা? বলো বলো, হবে? আমি প্রচণ্ড নিঃসঙ্গ হয়ে পড়েছিলাম স্যার, তাও হয়তো বাকি জীবনটা আমি এভাবেই কাটিয়ে দিতে পারতাম, কিন্তু উত্তরাদের অত্যাচার আমার মনোবল একবারে শূন্য করে দিয়েছিল। আমি একটা আশ্রয় খুঁজছিলাম, তাই আমি ঝর্ণার সম্মতিতে ওকে বিয়ে করি। এরপর ওদের অত্যাচার স্যার একদম লাগাম ছাড়া হয়ে যায়। আমাকে বিয়ে করার জন্যে তোমাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই ঝর্ণা। এসব কি কথা? স্ত্রীকে কেউ কৃতজ্ঞতা জানায় নাকি? স্ত্রীকে তো ভালোবাসা জানাতে হয়, জানেন না বুঝি? হ্যাঁ তাই তো, একদম ঠিক কথা বলেছো তুমি। ও তোরা আয় আয় আয়। ঝর্ণা,
তোমার সঙ্গে আলাপ করিয়ে দিই। এই হলো আমার মেয়ে উত্তরা, খুব ভালো ডান্সার, আবার অভিনয়ও ভালো করে। আর এ হলো আমার জামাই সুজয়, খুব গুণী ছেলে। থাক থাক, আমাদের ইন্ট্রোডাকশন পরে হবে। আগে বলো তো বুড়ো, এই মেয়ে ছেলেটাকে কোত্থেকে ধরে এনেছো? ছি ছি ছি, এ তোমার কি ভাষা উত্তরা? উনি তোমাদের নতুন মা, ওনাকে আমি বিয়ে করেছি। যাকে তাকে যেখান সেখান থেকে ঘরে তুলে বললেই হলো তোমাদের মা? বলি সমাজ বলে তো একটা বস্তু আছে নাকি? বাজে কথা বলো না। আমরা সমাজের কোনো রীতি লঙ্ঘন করিনি, আমরা আইন মেনেই বিয়ে করেছি। শোনো, যাকে তাকে ঘরে নিয়ে এলেই তো আমরা মেনে নেবো না। মালটাকে হাঁটাও এখান থেকে। এটা আমার বাড়ি, এখানে আমি কাকে রাখবো কাকে হটাবো সেটা আমি স্থির করব, অন্য কেউ আর নয়। আপনি এত উত্তেজিত হবেন না, শান্ত হন। এই যে মেয়ে ছেলে, কাল সকালে উঠে যেতে তোমার মুখ আর না দেখি, একদম এখান থেকে কেটে পড়বে। হ্যাঁ, তোমার সব চক্কর না আমি বুঝে গেছি। এই বুড়োকে টুপি পরিয়ে সব সম্পত্তি হাতানোর ধান্দা না? অত সহজ না বাবা, কালকেই কেটে পড়বে কিন্তু। চলো। ঝর্ণা, ওদের ব্যবহারের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। ছি ছি, এসব কি কথা বলছেন আপনি? আমি তো মনে মনে এই পরিস্থিতির জন্য তৈরিই ছিলাম। ওরা যে আমাকে ফোন দিয়ে বরণ করে নেবে না সেটা আমি জানতাম। আপনি শুধু শুধু উত্তেজিত হবেন না, শরীর খারাপ করবে। বসুন, চা খাবে, বসুন। এই নিন, খেয়ে ফেলুন। দিন দিন ওদের অত্যাচারের মাত্রা বাড়তে থাকে। ঝর্ণা পাশে না থাকলে আমি হয়তো সুইসাইডই করে ফেলতাম। আর ওদের নজর ছিল শুধু আমার ওই বাড়ি আর সম্পত্তির ওপর। শুধু আমার মরার অপেক্ষা স্যার। পারলে এক্ষুনি আমাকে মেরে ফেলে আমার সমস্ত সম্পত্তি দখল করে দেয়। কতটা নিচে নামতে পারলে একজন মেয়ে তার বাবার নামে ধর্ষণের অভিযোগ আনতে পারে? বলুন তো অফিসার। দেখুন, মানুষ হিসেবে আমার কাছে যাই উত্তর থাক না কেন, পুলিশ হিসেবে আমাকে কর্তব্য পালন করতেই হবে। যেহেতু 376 ধারা, তাই আপনাকে পুলিশ কাস্টাডিতে নিতে হবে, কোর্টে প্রডিউস করতে হবে। হ্যাঁ স্যার, আপনাকে তো আপনার কর্তব্য পালন করতেই হবে। আপনি আপনার কাজ করুন। শুধু বলবো, আপনি ভেঙে পড়বেন না। ভারতীয় আইন ব্যবস্থার উপর একটু ভরসা রাখুন। আপনি নির্দোষ হলে বেকসুর খালাস পেয়ে যাবেন। জানাবাবু, ওনাকে লকআপে নিয়ে যান। চলুন। যান। অরুণ বাবুর কথাই সত্য প্রমাণিত হয়। ব্যাংশাল কোর্টে মামলাটি ওঠে এবং অরুণ বাবু নির্দোষ প্রমাণিত হয়ে মুক্তি পেয়ে যান। কিন্তু কাহিনী এখানেই থেমে থাকেনি। 17 ফেব্রুয়ারি 2016 উত্তরা দেবী আবার আমর স্ট্রিট থানায় ছুটে যান। স্যার, স্যার আমি একটা এফআইআর লিখতে চাই স্যার। প্লিজ হেল্প মি স্যার, প্লিজ হেল্প মি। আগে বসুন, আপনি বসুন, আগে বসুন। আচ্ছা, এই নিন জল নিন। আগে জলটা খান। আচ্ছা, এবার আপনি বলুন, আপনি কি বলতে চান? আচ্ছা, আপনি কার নামে এফআইআর লেখাতে চান? স্যার, অরুণ কুমার দে। তিনি কোথায় থাকেন? তিনি আমাদের বাড়ির ওপর তলায় থাকেন স্যার। আচ্ছা, অরুণ কুমার দে উনি কি আপনার ভাড়াটে? না স্যার, আমার বলতে ঘেন্না হলে হয় বলতে হচ্ছে,
উনি আমার জন্মদাতা বাবা। আপনার বাবা? আপনার বাবা কি করেছেন? রেপ করেছে স্যার, রেপ। রেপ? কাকে রেপ করেছে? আমার আমার ছোট্ট মেয়েটাকে স্যার। সে কি? হ্যাঁ স্যার, আজ কিছুক্ষণ আগেই। মিষ্টু, এ মিষ্টু, মিষ্টু কোথায় যে বসে খেলছে গিয়ে কে জানে। সে যায় মেয়েটা। এ মিষ্টু, মা, মিষ্টু, মা, এ মিষ্টু, মা, বাবা কি করছো তুমি এর সঙ্গে? আমার মেয়ে কাঁদছে কেন? বাবা দরজা খোলো, খোলো বলছি, দরজাটা খোলো। কি হয়েছে কি? মিষ্টু, এ কি অবস্থা আমার মেয়ে? কি অবস্থা আমার মেয়ে? দাদু, দাদু, দাদু কি? বলো দাদু, দাদু কি? বলো কি হলো? এ মিষ্টু, মিষ্টু, এ মিষ্টু, 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 হ্যাঁ মিষ্টু, এ মিষ্টু। মিষ্টু চোখ খোল। হ্যাঁ মিষ্টু, সুজা, আমার মনে হয় বাবা ওর সঙ্গে নিশ্চয়ই কিছু খারাপ করেছে। ও কেন হয়ে গেল তো ওই জন্য? এই মিষ্টু, হ্যাঁ মিষ্টু, মিষ্টু চোখ খোল। কি করেছো? কি করেছো তুমি আমার মেয়ের সঙ্গে? তুমি তো নড়ে পিশাচ। একটা বাচ্চা মেয়ে যে তোমার নাতনি, তুমি তার সঙ্গে নিজের লালসা চরিতার্থ করেছো। আমি থানায় যাব, তোমার শাস্তি হওয়া দরকার। আমি থানায় যাব। কি হবে থানায় গিয়ে? এর আগেও তো গিয়েছিলি, একটা চুলো বাঁকা করতে পেরেছিস তোর বাবার? যা যা যা, তোর মেয়েকে নিয়ে চলে যা, যা। বোধ একটা। মা, তুমি তুমি নিজে একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের প্রতি অত্যাচারকে সমর্থন করছো। উত্তরা, তুমি এক্ষুনি থানায় যাও। এদের কাউকে ছাড়া যাবে না, কাউকে না। আমি ডাক্তার ডাকছি, আমি এক্ষুনি ডাক্তার ডাকছি। মিষ্টুকে চিকিৎসা করাতে হবে। তুমি থানায় যাও। এই নাও, এই টাকাগুলো নিয়ে মেয়ের চিকিৎসা করো জামাই। আর পুলিশে গিয়ে তো কোনো লাভ হবে না। এর আগের ঘটনা থেকে কোনো শিক্ষা হয়নি বুঝি? মেয়েটার শুধু শুধু বদনাম হবে। আর একবার যদি মেয়েদের বদনাম হয়, সেই বদনাম সারা জীবনেও ঘোচে না। এই না। আচ্ছা, আপনার মেয়ে এখন কোথায়? বাড়িতে স্যার, আমার স্বামীর কাছে। স্যার জানেন, এর আগে আমার বাবা আমাকেও রেপ করে, কিন্তু জানি না স্যার কিভাবে তখন কোর্ট থেকে ছাড়া পেয়ে গেল। আজ উনি আমার ছোট্ট মেয়েটাকেও, আমার সৎ মা ঝর্ণাও বাবাকে পুরোপুরি ভাবে মদত দিয়েছে স্যার। পারলে ওনাকেও অ্যারেস্ট করুন স্যার, প্লিজ স্যার, প্লিজ। আপনি একটু শান্ত হন। আপনার মেয়েকে এক্ষুনি হাসপাতালে পাঠাতে হবে। জানা বাবু, আসামিদের এক্ষুনি গ্রেপ্তার করতে যেতে হবে। কুইক, ফাস্ট, গাড়ি বের করুন, শিগগির। এইবার শুধুমাত্র অরুণবাবুর বিরুদ্ধেই অভিযোগ নয়, তার দ্বিতীয় স্ত্রী ঝর্ণা দেবীর বিরুদ্ধেও অভিযোগ আনেন উত্তরা দেবী। ভয়ের চোটে অরুণবাবু এবং ঝর্ণা দেবী আত্মগোপন করেন। পরবর্তীকালে জামিনে মুক্তি পেয়ে তারা আত্মপ্রকাশ করেন। বর্তমানে এই মামলাটি কলকাতা হাইকোর্টে বিচারাধীন। প্রথম অভিযোগে অরুণবাবু বেকসুর খালাস পেয়েছেন, কিন্তু দ্বিতীয় অভিযোগের ফলাফল কি হয় সেদিকে আমরা তাকিয়ে আছি। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে আগামী পর্বে।